রেখাদেবীর দুই বৌমা অনিতা এবং রানু সব কাজকর্ম সেরে দুপুরের খাওয়া দাওয়া করে ও তারপর বাসনপত্র মেজে গুছিয়ে যে যার ঘরে বিছানা একটু শুতে যায়। এমনই সময় কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শুনে অনিতা বলে, ওহো, 2 সেকেন্ড হলো না বিছানায় এসে বসলাম, আবার কলিং বেল বাজছে। এই ভর দুপুরে আবার কে এলো কে জানে। দূর বাবা, ভালো লাগে না, আমি এখন আর বেরোতে পারবো না। এই বলে অনিতা বালিশ টেনে ঘুমিয়ে পড়ে। ওদিকে রানু বিরক্ত হয়ে বলে, এই সময় কি আবার বেল বাজাতে এলো? এরা কি আমাদেরকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দেবে না? যতই যাই হয়ে যাক, আজ আমি দুপুরে 1 ঘন্টা না ঘুমিয়ে ঘর থেকে বেরোবই না। এরপর রানু তার বিছানায় শুয়ে পড়ে। ক্রমাগত কলিং বেল বাজতেই থাকে। প্রায় 10 মিনিট পর রেখাদেবী চিৎকার করে তার দুই বৌমাকে ডাকতে থাকেন এবং বলেন, বড় বৌমা, ছোট বৌমা, কোথায় গেলে তোমরা সবাই? তোমাদের কি খাওয়া শোয়া ছাড়া কোনো কাজ নেই? কখন থেকে কলিং বেলটা বাজছে? দুজনের মধ্যে একজন উঠে দরজাটা খুলবে সেই সাধ্য কারণ নেই। এই বুড়ো মানুষটা কি অত উপর থেকে নেমে এসে দরজা খুলতে হবে? কি হলো, তোমরা শব্দ করছো না কেন? নাকি কি সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি? রেখাদেবীর চিৎকার কানে পৌঁছাতেই তার দুই বৌমা ধড়মড় করে বিছানা থেকে উঠে পড়ে। এরপর রানু ছুটে অনিতার ঘরে আসে এবং বলে, দিদি শুনতে পাচ্ছ মা কিভাবে চিৎকার করছেন? এই বুড়ি মহিলার জন্য একটু ঘুমানোর জন্যই। নিচে তো আরাম করে দিনরাত ঘুমাচ্ছে আর শুয়ে বসে কাটাচ্ছে, আর আমাদেরকে নাকে দড়ি দিয়ে সারা বাড়ির কাজ করাচ্ছে। এখন নিচে গেলে 14 রকম কথা শোনাবে। আর বলো না, আমাদের স্বামীগুলোও হয়েছে সেরকম। মা ছাড়া ওরা এক পাও ফেলে না। কিছু বললে উল্টা আমাদেরকেই চুপ করিয়ে দেয়। কি করতে যে বাবা দেখে শুনে এই বাড়িতে আমাদের বিয়ে দিল কে জানে। ঠিক এমনই সময় রেখাদেবী আরো জোরে চিৎকার করতে থাকেন এবং বলেন, বলি, ও মহারানীরা সব, তোমরা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ নাকি? এই বুড়ির চিৎকার করে করে মুখে রক্ত উঠে যাওয়ার উপক্রম হয়েছে, আর তোমাদের কুম্ভকর্ণের মতন ঘুম দেখছি ভাঙছেই না। রেখাদেবীর চিৎকার শুনে রানু বলে, দিদি চলো হাঁড়ি কাটে মাথাটা দিয়ে আসি, না হলে হাঁড়ি কাট এখানে উঠে আসবে আমাদের মাথা নিতে। তাজা বলেছিস, চল গিয়ে দেখি কোন ধন্য মহাপুরুষরা এলেন আজকে। এই বলে তারা দুজনে মিলে ডাইনিং রুমে এসে উপস্থিত হয়। রেখাদেবী সেখানেই দাঁড়িয়েছিলেন। তাদের দুজনকে দেখে তিনি তেলে বেগুনে জ্বলে যান এবং বলেন, এই যে মহারানী সাহেবারা, আপনাদের বাবারা কি আপনাদের সঙ্গে দুটো চাকর পাঠিয়েছেন যে আপনারা সবসময় নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন? আর তোমরা এই বুড়ি মানুষটাকে কি ভাবো বলো তো? আমি কি তোমাদের হুকুমের গোলাম? মা আপনি এভাবে বলছেন কেন? কি হয়েছে? আমরা তো সমস্ত কাজ সেরে তবেই তো ঘুমাতে গেলাম। ও বাবা, উনি আবার কিছু বুঝতেই পারছেন না। সকাল থেকে তো ওই দুটো রান্না খাওয়া, একে কি কাজ বলে? যখনই দেখি তখনই তো ঘুমাও, এতেই তোমরা অস্থির হয়ে পড়ছো একেবারে। মা আপনি কি আমাদেরকে এইসব কথা শোনানোর জন্যই রেখেছেন? একটু পরে তো আবার রান্না বান্না শুরু করতে হবে। সেই 4:30টায় উঠেছি, কাজ করে করে গা হাত পা একেবারে ব্যথা হয়ে গেল, তাই তো একটু জিরোতে গিয়েছিলাম। না, আমি তোমাদেরকে এখানে খোঁজ গল্প করতে ডাকিনি বাপু। বলি, কানে কি শুনতে পাও না? কানের মাথাটা খেয়েছো? 8 ঘন্টা ধরে কলিং বেলটা বাজছে, কেউ উঠে গেটটা খুলবে শুনি? আমি না তোমার বাবার পাঠানো চাকররা? রেখাদেবীর কথা শুনে রানু ফিসফিস করে অনিতাকে বলে, দেখলে তো দিদি কেমন বাবা তুলে আমাদেরকে খোটা দিচ্ছে। ওটা তো বুড়ি সারা জীবনেরই অভ্যেস। বলি, এত তুই যখন চলে এসেছিস আর 2 পা এগিয়ে গেটটা খুলতে পারছিলিস না? চিৎকার করে আমাদের গোষ্ঠী উদ্ধার করতে হবে। বলি, দু যায় ফিসফিস করে কি কথা বলা হচ্ছে শুনি? নিশ্চয়ই আমার নামে নিন্দা করছো। দাঁড়াও, আসতে দাও আমার ছেলেদেরকে, আজ সন্ধ্যাবেলায় তোমাদের মজা বোঝাবো আমি। এমন সময় আবারও কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দ শুনে রেখাদেবী বলেন, এভাবে হাঁ করে ঠাকুরের মতো না দাঁড়িয়ে গিয়ে দরজাটা খোলো আর আমাকে উদ্ধার করো। রেখাদেবীর কথা শুনে রানু ছুটে গিয়ে দরজা খোলে। ঠিক এমনই সময় দুটি ছেলে ঘরে প্রবেশ করে। তারা ডাইনিং রুমে ঢুকে রেখাদেবীকে প্রণাম করে। রেখাদেবী তাদেরকে দেখে খুবই খুশি হন এবং বলেন, আরে বিট্টু, ছোটন, তোরা এতদিন পরে এই বুড়ি পিসটাকে তোদের মনে পড়লো? তোদের বাবা মা তো আর আমার কথা মনেই রাখে না বল। পিসি এইভাবে বলছো কেন? বাবা তো তোমার কথা প্রতিদিনই বলে। আগামী মাসে বাবা মা দুজনেই আসছে আর বলেছে এ মাসে এখানে ঘুরে যাবে। ও মা, তাই নাকি? কি সৌভাগ্য আমার। আমার দাদা বৌদি পরের মাসে আমার বাড়িতে আসবে, তাদের আমি আর যেতেই দেব না। এই বুড়ো বয়সে দুটো মনের কথা বলার লোক পাবো তো। তা হ্যাঁ রে, তোরা কখন বেরিয়েছিলিস? তোদের তো খুব খিদে পেয়েছে বলে মনে হচ্ছে। খিদে তো পেয়েছে পিসিমা, তবে আমরা তোমাকে বিরক্ত করব না তো। আর পরশুদিনে তো আমাদের একটা ইন্টারভিউ আছে, সেই জন্যই তো এখানে এসেছি। কলেজ রোডের মোড়ে একটা মেস ভাড়া নিয়েছি, ওখানেই 3 জনে থাকবো। তোদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর পিসির বাড়ি থাকতে তোরা মেসে গিয়ে থাকবি? এ আমি কখনো হতে দেব না। তোরা 3 দিন আমার কাছেই থাকবি, বুঝলি? তা তুমি যখন জোর করছো তাহলে আমি মেসে ফোন করে বারণ করে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আর এখন যা, গিয়ে স্নানটা সেরে নে, তারপর খাওয়া দাওয়া করবি। এরপর রেখা দেবী তার দুই বৌমাকে উদ্দেশ্য করে বলে, বৌমারা, চটপট গিয়ে ওদের জন্য ডাল ভাত সবজি আর মাছের ঝোলটা বসিয়ে দাও। স্নান করতে করতে গরম গরম খাবার সব তৈরি হয়ে যাবে। ছেলে দুটো সকাল থেকে খালি পেটে রাস্তায় রাস্তায় ঘুরছে, ওদের পেটে দুটো খাবার পড়ুক। এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যান। এরপর অনিতা ও রানু বিরক্ত হয়ে রান্নাঘরে আসে এবং রান্নাবান্নার সমস্ত কাজকর্ম শুরু করে। তখন রানু অনিতাকে বলে, কি দরকার ছিল মায়ের ওদেরকে আটকানোর? ওরা তো মেস ভাড়া করেই ফেলেছিল, এরপর নাকি ওদের বাবা মা 1 মাসের জন্য আসবে। তুমি বুঝতে পারছো ব্যাপারটা দিদি? এই বুড়িকে বুঝতে আমার আর বাকি নেই। আজ 10 বছর হলেই সংসারে আছি, একটাও দিন শান্তিতে কাটাতে পারিনি। জানি না বাপু, এই জ্বলনে আর কতদিন জ্বলতে হবে। আসলে অনিতা ঠিকই বলছিল। সে রেখা দেবীর বড় বৌমা, আর তার বিয়ে 10 বছর পূর্ণ হয়ে গিয়েছিল এবং রানুর বিয়ে 2 বছর হয়েছে। তার বাপের বাড়ি থেকে আসার পর রেখা দেবীর এই অদ্ভুত আচরণে অনেক বিরক্ত হয়ে উঠেছিল। রেখা দেবী বাড়িতে অতিথিদের আত্মীয়তা কখনোই কম করেননি, আর এর জন্যই সবসময় তার বৌমাদেরকে কাজে ব্যস্ত রাখতেন। আর এদিকে দিনরাত অতিথিদের সেবা করতে করতে তার দুই বৌমা অতিষ্ঠ হয়ে উঠছিল। রান্না হয়ে যাওয়ার পর তারা টেবিলে খাবার সাজিয়ে দেয়। এমন সময় রেখা দেবী তার দুই ভাইপোকে বলেন, বিট্টু, ছোটন, আয় বাবা, এখানে এসে বস। বুঝতেই তো পারছিস অনেক বেলা হয়ে গেছে, সময়ও নেই, আর তোদের খিদেও পেয়েছে, তাই তাড়াহুড়ো করে এটুকুই আয়োজন করতে পেরেছি বাবা। এখন এইটুকু দিয়ে পেট ভরে খেয়ে নে, রাতে তোদের বৌদিদের বলবো তোদেরকে পঞ্চব্যঞ্জন করে খাওয়াতে। আরে পিসি ঠিক আছে, এত তো তরকারি আছে, এই দিয়েই আমাদের ভালো করে খাওয়া দাওয়া হয়ে যাবে। এমন সময় অনিতা আবার চুপি চুপি রানুকে বলে, চল আমরা গিয়ে একটু রেস্ট নিই, আমি তো আর দাঁড়াতেই পারছি না। হ্যাঁ দিদি, ওরা বরং খাক, চলো আমরা গিয়ে একটু ঘুমাই। এই বলে যেই তারা ঘরের দিকে পা বাড়ালো, ঠিক তখনই রেখা দেবী বলেন, কি ব্যাপার বৌমারা, তোমরা এখন কোথায় যাচ্ছ? ছেলেগুলোকে ভালো করে খাতির করো, ওদের কি দরকার না দরকার দেখো। আর শোনো, এখন আবার যেন ঘুমাতে যেও না, সন্ধ্যে টিফিন, রাতের খাওয়ার এই সমস্ত ব্যবস্থা করতে হবে তো। মা রাতের রান্না তো তেমন সবজি মাছ কিছুই নেই, আজ না হয় হালকা করে রান্না করি, কালকে দুপুরে মাছ মাংস সব হবে কোনে। এ কি কথা বৌমা, কিছু নেই বললেই চলবে নাকি? আমার ফোনটা দাও, আমি বাবুদেরকে ফোন করে বলে দিচ্ছি, ওরা ভালো মাছ মাংস শাকসবজি কিনে নিয়ে আসবে। একটু ভালো করে রান্না করে দাও, কতদিন পর আমার বাচ্চারা এসেছে, ওদের একটু খাতির আপ্যায়ন করি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কি কি রান্না করতে হবে। এখন আপাতত সন্ধ্যার জলখাবারের ব্যবস্থাটা করো, ওই মোগলাই পরোটা আর একটু মোমো তৈরি করো। বাবুরা বাজার করে আনো, রাতের খাবারটা তখন হবে। রেখা দেবীর কথা শুনে অনিতা এবং রানু চুপচাপ রান্নাঘরে চলে যায় এবং সন্ধ্যের টিফিনের ব্যবস্থা করতে থাকে। এভাবেই সেদিনটা রান্নাবান্না করে কাজ করে কেটে যায়। পরের দিন বেলাতে বিট্টু কিছু ময়লা কাপড় চোপড় নিয়ে রেখা দেবীর কাছে এসে বলে, পিসিমা, তোমাদের কাপড় কোথায় কাচা হয়? আমাকে একটু জায়গাটা দেখিয়ে দেবে? এগুলো আমার আর ছোট ভাইয়ের কলেজের কাপড়, অনেক নোংরা হয়ে গেছে, এগুলো একটু কেচে নিতে হবে। সে কি, তুই কাপড় কাচবি কেন? আমার বাড়িতে দুটো বৌমা আছে, তুই ওইসব রেখে দে বাবা, ওরা তোর কাপড় কেচে শুকনো করে তুলে তোর ঘরে দিয়ে আসবে। আর শোন, কোনো কাপড় ইস্ত্রি করতে হলে সেগুলোকে বাইরে বের করে রাখিস, ওরাই ইস্ত্রি করে দেবে। এরপর রেখা দেবী তার দুই বৌমাকে ডেকে বলেন, বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো তোমরা? শিগগির এখানে শোনো, দেখো তো কি কাণ্ডটা নাই হতে যাচ্ছিল। বলি, এই কথাটা যদি দাদাদের কানে পৌঁছায় তাহলে তিনি আমার ব্যাপারে কি ভাবতেন বলো তো? যে তাদের ছেলেদেরকে দিয়ে আমি কাজ করাচ্ছি, তাদের সামান্য কাপড়গুলো তাদের নিজেদেরকে কেচে নিতে হচ্ছে। ছি 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 ছি। কি হয়েছে মা, আপনি এভাবে ডাকছেন কেন? ডাকছি কি আর সাদে, তোমরা তো সারাদিন উটের মতন ঘুরে বেড়াও, তোমাদের চোখে কি কোনো কিছু পড়ে নাকি? আমি যদি না দেখতাম তাহলে কি কাণ্ডটা হয়ে যাচ্ছিল আজ বলো তো? কি হয়েছে মা, বলবেন তো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের আর কি আছে, দুটো রান্না খাওয়া নেই তোমরা সারাদিন লাগিয়ে দিচ্ছ। আমার ভাইপোরা কোন দূর দেশ থেকে এত বছর বাদে তার পিসির কাছে এসেছে, তাও খানিক সময়ের জন্য। ও নিজেই যাচ্ছে নিজেদের কাপড়গুলো কাচার জন্য। বলি, আমার বাড়িতে দুটো বৌমা থাকতে একজন ছেলে মানুষকে সব কাজ করতে হবে? তোমরা এসব দেখতে পাও না? মা আমরা তো সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, এক ফোঁটা সময় পাইনি বাইরে বেরোনোর। বাইরে কি করছে না করছে এটা আমরা কি করে জানতে পারবো? জানার সেরকম ইচ্ছে থাকলে তবেই না জানতে পারবে। যাকগে, ওইসব কথা বাদ দাও, এই কাপড় কটা এক্ষুনি কেচে মেলে দিয়ে এসো। আর ওরা কিছু জামা কাপড় বের করে দিচ্ছে, সেগুলো আয়রন করে রেখো। এই বলে রেখা দেবী তাদের ঘাড়ে এই কাজগুলো চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে নিজের ঘরে চলে যান। তো বন্ধুরা, এবারে কি হতে চলেছে
জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন।